হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা করি। সবাইকে আবার স্বাগত আজকের ভিডিও লেকচারে। তো আমরা আজ গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটালের আরও কিছু রাসায়নিক চরিত্র নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি যে গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটালগুলো রাসায়নিকভাবে খুব সক্রিয়তা দেখায়। তার কারণ তাদের সর্ববহিস্থ ইলেকট্রন জোড় ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস লাভ করার একটা প্রবণতা থাকে, এবং সক্রিয়তার পরিমাণ এতটাই বেশি যে তারা হাইড্রোজেনের থেকেও বিজারণ ধর্ম বেশি দেখায়। অর্থাৎ হাইড্রোজেন সমন্বিত কোনো যৌগের সঙ্গে যদি এই সমস্ত ধাতুগুলোর বিক্রিয়া করানো হয়, তাহলে তারা সেই সমস্ত হাইড্রোজেন সমন্বিত যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে অ্যাজ হাইড্রোজেন গ্যাস। সেই কারণে কি করা হয় যে এদের যখন ইন্ডাস্ট্রিতে রাসায়নিকভাবে নিষ্কাশন করা হয় এদের যৌগ থেকে, মানে অ্যালকালাইন আর্থ মেটালের যে যৌগ, তাদের থেকে যখন এই অ্যালকালাইন আর্থ মেটালগুলোকে নিষ্কাশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু এদের লবণের বা এদের যৌগের জলীয় দ্রবণ ব্যবহার করা পসিবল হয় না। পসিবল হয় না বলার থেকে এটা বলবো যে জলীয় দ্রবণ যদি ব্যবহার করে তাদের নিষ্কাশন করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারি না। তার কারণ জলীয় দ্রবণে কি হয়, মনে করো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে বেরিলিয়াম ক্লোরাইড এর যদি জলীয় দ্রবণ নেওয়া হয়, এর জলীয় দ্রবণে কি কি আয়ন উপস্থিত থাকবে? বেরিলিয়াম 2+, Cl-, H+, OH-, এই আয়নগুলো উপস্থিত থাকবে জলীয় দ্রবণে। তো এই আয়নগুলোকে নিয়ে যদি তড়িৎ বিজারণ করা হয়, তড়িৎ বিজারণ করলে দুটো ইলেকট্রোডে দুরকম আয়ন যাবে। একটা মনে করো ইলেকট্রোড ক্যাথোড থাকে আর একটা ইলেকট্রোড অ্যানোড থাকে। এবারে অ্যানোডে সবসময় অ্যানায়নগুলো যাবে এবং ক্যাথোডে ক্যাটায়নগুলো যাবে। যদি এই জলীয় দ্রবণের তড়িৎ বিজারণ করে ধাতু আমাদের পেতে হয়, তাহলে কি হবে? এই বেরিলিয়াম 2+ কি ক্যাথোডে গিয়ে বিজারিত হয়ে বেরিলিয়াম ধাতুতে পরিণত হতে হবে, তাই কি না? ক্যাথোডে এই বেরিলিয়াম 2+ এবং H+ এর মধ্যে এই ক্যাটায়নটাকে ক্যাথোডে গিয়ে বিজারিত হতে হবে, হয়ে বেরিলিয়াম ধাতু উৎপন্ন করতে হবে। কিন্তু দেখা গেছে যে যখনই আমরা জলীয় দ্রবণ ব্যবহার করে তড়িৎ বিজারণ করব, তখন ক্যাথোডে বেরিলিয়াম পাওয়া যায় না, এখানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অর্থাৎ এই যে দুটো ক্যাটায়ন, এই দুটো ক্যাটায়নের মধ্যে H+ এর নিজের বিজারিত হওয়ার ক্ষমতা বেশি, কিন্তু বেরিলিয়াম 2+ এর বিজারিত হওয়ার ক্ষমতা কম। উল্টোভাবে বলতে পারি, বেরিলিয়ামের জারিত অবস্থায় থাকার প্রবণতা বেশি, যেহেতু তার সক্রিয়তা বেশি। সক্রিয়তা বলতে কি? সক্রিয়তা বলতে ইলেকট্রন ছেড়ে দিয়ে বা ইলেকট্রন অপসারিত করে নিজে জারিত অবস্থায় থাকতে চাইবে। আর অন্য যে জারিত অবস্থায় আছে তাকে ইলেকট্রন দান করে, মানে বেরিলিয়াম ধাতুটা ইলেকট্রন দান করে অন্য যে ক্যাটায়ন রয়েছে তাকে বিজারিত করে দেবে, নিজে সবসময় জারিত অবস্থায় থাকবে। তো সেই কারণে জলীয় দ্রবণ ব্যবহার করে তড়িৎ বিজারণ দ্বারা এই লবণগুলো থেকে ধাতুকে নিষ্কাশন করা সম্ভব হবে না। তাহলে আমরা কি করব? তাহলে এখানে জলটা বাদ দিয়ে দেব। জল বাদ দিয়ে শুধুমাত্র লবণটার তড়িৎ বিশ্লেষণ করব। এবারে লবণ তো ধরো কঠিন যৌগ, লবণটা তো কঠিন যৌগের তো তড়িৎ বিশ্লেষণ হয় না। তাহলে কি করতে হবে? এই লবণটাকে গলিত অবস্থায় নিতে হবে। গলিত অবস্থায় নিলে তখন আর এই আয়নগুলো থাকবে না। এই আয়নগুলো যদি না থাকে, ক্যাথোডে তখন হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তখন ক্যাথোডে শুধুমাত্র এই ক্যাটায়নটাই যাবে এবং এই ক্যাটায়ন গিয়ে এখানে বাধ্যগত কি উৎপন্ন হবে? বেরিলিয়াম উৎপন্ন হবে। তো তখন আমরা
এই রকমভাবে তড়িৎ বিশ্লেষণ করে ওই গ্রুপ 2 যে মৌলগুলো আছে তাদেরকে নিষ্কাশন করতে পারি। তাহলে আজকে আমি প্রথম এই পয়েন্টটা দিয়েই শুরু করলাম যে গ্রুপ 2 মৌলের ধাতুগুলোর জলীয় দ্রবণ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সেখান থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় না। তাই জন্য তাদের লবণের গলিত অবস্থা নিয়েই তার তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ করলেই তবে আমরা সেই ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারব। ঠিক আছে, তাহলে আজকে প্রথম পয়েন্ট আমি এখানে মেনশন করি যে গ্রুপ 2 মৌলগুলির রাসায়নিক সক্রিয়তা বেশি হওয়ার জন্য তাদের লবণের জলীয় দ্রবণ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে H2 গ্যাস ক্যাথোডে উৎপন্ন হয়। ধাতু পাওয়া যায় না মানে ধাতুটা ক্যাটায়ন রূপে ওই দ্রবণে থেকে যায়। সেই কথাটা আমি এখানে লিখছি না, কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখানে রাসায়নিক সক্রিয়তা বেশি হওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে তার মানে কি, তারা সবসময় জারিত অবস্থায় থাকতে চাইছে। এবার জারিত অবস্থায় বলতে কিরকম, জলীয় দ্রবণ ব্যবহার করলে সেখানে দেখছো ক্যাটায়নের জায়গায় দুরকম ক্যাটায়ন আছে, বেরিলিয়াম 2+ আর হাইড্রোজেন প্লাস। তাহলে এই দুজন যারা রয়েছে তাদের একটা কম্পিটিশন চলছে যে কে জারিত অবস্থায় থাকতে চায়। এই বেরিলিয়াম 2+ এবং H+ এর মধ্যে জারিত অবস্থায় কে বেশি থাকতে চায়? অবশ্যই বেরিলিয়াম 2+ থাকতে চাইছে। সেই কারণে জারিত অবস্থায় থাকতে চাইছে মানে কি, সে ক্যাথোডে যাবে না, কারণ ক্যাথোডে গেলেই তো তাকে বিজারিত হয়ে যেতে হবে। তো তার বদলে কে চলে গেল? হাইড্রোজেন চলে গেল, কারণ হাইড্রোজেনের বিজারিত হওয়ার ক্ষমতা বেরিলিয়াম 2+ এর থেকে বেশি। তো সেই কারণে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। তাই লবণগুলিকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়। ওকে, এটা একটা প্রশ্ন হতে পারে যে গ্রুপ 2 মৌলগুলোর লবণের জলীয় দ্রবণ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ দ্বারা ধাতু পাওয়া যায় না কেন, আর ধাতু পেতে গেলে তাহলে আমরা কি উপায় অবলম্বন করব? প্রশ্ন একটা হতেই পারে। তো আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট দেখো, যেটা বলছি, আরও একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলি এবার। গ্রুপ 2 মৌলগুলো
নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে, তেমনি নাইট্রোজেনের সাথেও কিন্তু বিক্রিয়া করে। নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় নাইট্রাইড যৌগ গঠন করে। নাইট্রাইড মানে N3-, যেখানে নাইট্রোজেন N3- এই অবস্থায় থাকবে। দেখো একটা উদাহরণ দেখাচ্ছি। ম্যাগনেসিয়াম প্লাস N2, এখান থেকে Mg3N2, এইরকম যৌগ তৈরি হবে। এটা একটা কঠিন যৌগ Mg3N2। এখন একটা কথা ভেবে দেখো যে এই যে নাইট্রাইড N3- আয়নটা তৈরি হয়েছে, এইটাও একটা স্মল সাইজ অ্যানায়ন এবং এটার হাই চার্জ ডেনসিটি। আশা করি এই বিষয়গুলো তোমরা এখন মোটামুটি বুঝতেই শিখেছো যে ছোট আকৃতির অ্যানায়ন হলে এবং তার আধান এরকম বেশি হলে তার চার্জ ডেনসিটিটাও বেশি হবে। অতএব এই ধরনের অ্যানায়নগুলো নিশ্চয়ই ছোট আকৃতির যে ক্যাটায়ন বা যেই ক্যাটায়নগুলোর আধান ঘনত্ব বেশি তার সঙ্গে সুস্থিত কঠিন যৌগ উৎপন্ন করবে বা সুস্থিত কেলাস উৎপন্ন করবে। এবারে গ্রুপ 2 যে ক্যাটায়নগুলো রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এই যে গ্রুপ 2 ক্যাটায়নগুলো রয়েছে তার মধ্যে যদি বলা হয় যে স্মল সাইজ ক্যাটায়ন এবং হাই চার্জ ডেনসিটিওয়ালা ক্যাটায়ন কোনটা, তাহলে অবশ্যই বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, কারণ এরা এই গ্রুপের ওপর দিকে এক্সিস্ট করছে বা ওপর দিকে অবস্থিত। সেই কারণে নাইট্রাইড গঠনের কথা যদি বলা হয় তাহলে বেরিলিয়ামের সঙ্গে নাইট্রাইড বা ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রাইড এই যৌগগুলো কিন্তু সুস্থিত কেলাস হিসাবে তৈরি হয় বা পাওয়া যায়। কিন্তু যত নিচের দিকে যাচ্ছি বা ডাউন দ্য গ্রুপ, এই আয়নগুলোর আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের আধান ঘনত্ব কমছে, তাই সেই আয়নগুলো নাইট্রাইড আয়নকে সেই পরিমাণ সুস্থিতি দান করতে পারে না বা নাইট্রাইডের সঙ্গে সুস্থিত কেলাস গঠন করতে পারে না। সেই কারণে এই যৌগগুলোর ক্ষেত্রে নাইট্রাইড গঠন করার প্রবণতা কমতে থাকে। আবারও বলছি, ছোট আকৃতির অ্যানায়নের সঙ্গে ছোট আকৃতির ক্যাটায়ন এবং উচ্চ আধান ঘনত্ব বিশিষ্ট অ্যানায়নের সঙ্গে উচ্চ আধান ঘনত্ব বিশিষ্ট ক্যাটায়নের আকর্ষণী প্রভাব তীব্র হবে এবং তারা পরস্পর দৃঢ়ভাবে সংবদ্ধ হতে পারবে। এবারে যদি এই ক্যাটায়নের আকার ক্রমাগত বাড়তে থাকে, তার আধান ঘনত্ব কি হবে? আধান ঘনত্বও কমতে থাকবে। তো আধান ঘনত্ব কমে গেলে এই দুটো আয়নের মধ্যে আকর্ষণী প্রভাবটাও কমবে। আকর্ষণী প্রভাব কমলে তাদের কেলাস গঠনের ক্ষমতা কমবে, কারণ সুসংবদ্ধ হওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই বললাম যে এই গ্রুপ 2 ক্যাটায়নের সাথে যদি নাইট্রাইড গঠনের প্রবণতার কথা বলা হয় তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নাইট্রাইড গঠনের প্রবণতা হ্রাস পাচ্ছে। সেটা লিখি তাহলে। হ্যাঁ, এই দুটো হচ্ছে সুস্থিত নাইট্রাইড গঠন করে। গ্রুপ বরাবর উপর থেকে নিচে নাইট্রাইড গঠনের প্রবণতা কমে, কারণ
তাদের কেলাসের সুস্থিতি কমে। ওকে, নেক্সট। এর সাথে আরেকটা পয়েন্ট আমি বলে দিই, সেটা যদিও তোমরা অন্য চ্যাপ্টারেও পড়বে। এই যে যারা নাইট্রাইট যৌগ তৈরি করছে, সেই নাইট্রাইট যৌগের একটা উপযোগিতা আছে বা একটা ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? এই নাইট্রাইট যৌগকে যদি আর্দ্র বিশ্লেষণ করে দেওয়া হয় তাহলে গ্রুপ 2 মৌলের হাইড্রক্সাইড উৎপন্ন হবে এবং তার সাথে এই নাইট্রাইট অংশটা অ্যামোনিয়া উৎপন্ন করবে। কীরকম, আমি এখানে একটা বিক্রিয়া দেখাই। ধরো এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটাকে যদি জলের সঙ্গে বিক্রিয়া করানো হয়, জলের সঙ্গে বিক্রিয়া করলে এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়া। ব্যালেন্স করে দাও এটা, 6H2 যদি হয়, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তো এই রকম এখানে প্রশ্ন এরকম হতে পারে যে ম্যাগনেসিয়ামকে নাইট্রোজেনের সঙ্গে বা নাইট্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, একটা উষ্ণতা দেওয়া হলো, মনে করো উষ্ণতার মানটা আমি এখানে বলছি না, উষ্ণতায় একটা নির্দিষ্ট উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুকে নাইট্রোজেন গ্যাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হলো। এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে আর্দ্র বিশ্লেষণ করা হলো, তাহলে কি ঘটে? তোমাকে এই পুরো রিয়াকশনটা লিখতে হবে। এটা ম্যাগনেসিয়ামের সাথে যেরকম দেখালাম বেরিলিয়ামের সাথেও হতে পারে। ওকে, নেক্সট। এবারে দেখব কার্বনের সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন বা ইম্পর্টেন্ট রাসায়নিক চরিত্র, আমি এখানে সেইগুলোই মেনশন করে দিচ্ছি। গ্রুপ 2 এলিমেন্টস কার্বনের সাথে বিক্রিয়ায় কার্বাইড, যেমন নাইট্রোজেনের সাথে নাইট্রাইট গঠন করলো, তেমনি কার্বনের সাথে কার্বাইড যৌগ গঠন করে, কার্বাইড যৌগ গঠন করে। তাহলে দেখতে পাচ্ছ তো, গ্রুপ 1 মৌলের ক্ষেত্রে কিন্তু এত ভ্যারাইটির রিয়াকশন আমরা দেখিনি, কিন্তু গ্রুপ 2-র ক্ষেত্রে এরকম ভ্যারাইটিস অফ রিয়াকশন হয়। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে তো কিছু বিশেষ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়, যেটা আমি গত ভিডিওতেও একটা দুটো বলেছিলাম, এই ভিডিওতেও তোমরা দেখতে পাবে কি কি বিশেষত্ব আছে। যেমন একটা বিশেষত্ব তো আমি তোমাদেরকে বলেছি, সেতু বন্ধন তৈরি করার প্রবণতা বেরিলিয়ামের ক্ষেত্রে আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও আছে, বাকি কারোর ক্ষেত্রে নেই। তো সেই রকমই, তো যাই হোক, এখানে এই কার্বনের সাথে বিক্রিয়া করে যে কার্বাইড উৎপন্ন হচ্ছে, কার্বাইড বেরিলিয়ামের ক্ষেত্রে একরকম হয়। বেরিলিয়ামের ক্ষেত্রে কার্বাইডের ফর্মুলা হচ্ছে Be2C, আর ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আদার্স, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আদার্স যারা রয়েছে তাদের কার্বাইডের সংকেত হচ্ছে Mgc2, এদের কার্বাইডের সংকেত হচ্ছে Mgc2। এইরকমভাবে তৈরি হয়। এবার তোমরা বলবে যে এরকম তৈরি হওয়ার কারণ কি? এরকম তৈরি হওয়ার কারণ হচ্ছে বেরিলিয়ামের ছোট আকৃতি এবং এর আধান ঘনত্বের প্রাচুর, কি বলবো, ম্যাক্সিমাম হাই বা হাই চার্জ ডেনসিটি বেরিলিয়ামের। তারপরে এর পোলারাইজিং পাওয়ার, কারণ যার চার্জ ডেনসিটি বেশি থাকে তার পোলারাইজিং পাওয়ারও বেশি হয়, ঠিক না? তো সেই কারণে এর যৌগ যেগুলো তৈরি হচ্ছে সেই যৌগগুলোর গঠন সংকেতটাও কিছু কিছু ক্ষেত্রে এরকম আমরা আলাদা দেখতে পাই। তো আমরা এখানে লিখতে পারি যে এরকম গঠন হওয়ার কারণ হচ্ছে
যেহেতু আমি আদার্স বলেছি, আদার্স মানে এই গ্রুপ 2 মৌল যারা রয়েছে, ম্যাগনেসিয়ামে আমি MgC2 লিখলাম। এবার ম্যাগনেসিয়ামের বদলে যদি ক্যালসিয়াম থাকে, স্ট্রনশিয়াম থাকে, বেরিয়াম থাকে, তাদের সবার সংকেত হচ্ছে, কার্বাইডের সংকেত হচ্ছে এইটা, মনে রাখবে, MgC2, CaC2 and ডট ডট ডট। মানে ম্যাগনেসিয়াম থেকে শুরু করে বাকি যারা রয়েছে তাদের সবার কার্বাইডের সংকেত হচ্ছে এইটা, আমি লিখেই দিচ্ছি এখানে এইরকম। আচ্ছা, এই রকম তৈরি হওয়ার পেছনে কারণটা কি? এক হচ্ছে স্মলার সাইজ অফ বেরিলিয়াম, 2 নম্বর হচ্ছে হাই চার্জ ডেনসিটি, 3 নম্বর হচ্ছে হাই পোলারাইজিং পাওয়ার। এই সমস্ত কারণে আমরা এইরকম দেখতে পাই। ওকে, তো এদের একটা আলাদা নাম দেওয়া হয়, মানে এই কার্বাইডের একটা আলাদা নাম, আর এই কার্বাইডের এই ধরনের কার্বাইডগুলোর আরেকটা নাম। এরকম কেন? তার কারণ এই যে কার্বাইড দেখতে পাচ্ছ বেরিলিয়ামের, একে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এখান থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। কেন দেখো, কারণ এই যৌগটাতে একটা কার্বন আছে, এই কার্বনটা জলের সঙ্গে বিক্রিয়া করে মিথেন গ্যাস তৈরি করছে। আর এই ধরনের কার্বাইডগুলোকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এখান থেকে অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায়। দুটো কার্বন আছে, তো সেই কারণে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হচ্ছে। তোমরা বলতেই পারো যে দুটো কার্বন থাকলে তো ইথিলিন গ্যাসও হতে পারতো, কিন্তু যেরকম বিক্রিয়ায় পাওয়া যাচ্ছে সেরকমই বলা হচ্ছে, তো এখানে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাই জন্য এই বেরিলিয়াম কার্বাইডকে বলা হয় মিথানাইট, এর নাম হচ্ছে মিথানাইট। এটাও প্রশ্ন হতে পারে যে বেরিলিয়াম কার্বাইডকে মিথানাইট কেন বলে, এটা প্রশ্ন হতে পারে। তখন কি বলবে যে বেরিলিয়াম কার্বাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে যেহেতু মিথেন গ্যাস পাওয়া যায়, তাই এর নাম মিথানাইট। আর এইগুলোকে আর্দ্র বিশ্লেষণ করে যেহেতু অ্যাসিটিলিন পাওয়া যাচ্ছে, তাই এই সবকটাকে বলা হয় অ্যাসিটিলাইট। ওকে, অ্যাসিটিলাইট। তো এই হচ্ছে কার্বাইড সংক্রান্ত আলোচনা। আর বেরিলিয়াম কার্বাইড, এবার কার্বনেরও আকার ছোট, বেরিলিয়ামেরও আকার ছোট, তাই এই দুটো সমন্বিত হয়ে যে কার্বাইড যৌগটা উৎপন্ন করে, তারা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড হার্ড নেচারের হয়। মানে এটা একটা প্রচণ্ড কঠিন একটা পদার্থ, এই বেরিলিয়াম কার্বাইড প্রচণ্ড কঠিন পদার্থ। তাই এর গলনাঙ্কও প্রচণ্ড বেশি। গলনাঙ্ক উচ্চ হয়। ঠিক আছে, কার্বাইড সংক্রান্ত আলোচনাও হলো। নেক্সট চলো আমরা দেখি এরপরে কি আছে। এগুলো তোমরা ইনফরমেশন হিসাবে মনে রাখবে, কারণ এইগুলোর ওপর থেকে খুব ছোট ছোট প্রশ্ন পেতে পারো। যেই পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, সেই প্রত্যেকটা পয়েন্ট থেকে পসিবল প্রশ্ন হতেই পারে। নেক্সট আমরা পড়বো হ্যালাইডস। গ্রুপ 2 এর হ্যালাইড সমূহ। প্রত্যেকটা হ্যালাইডকে আমরা আলাদাভাবে পড়বো না, মানে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এরকম আলাদাভাবে পড়বো না। ইন জেনারেল আমরা একটা আলোচনা করব। গ্রুপ 2
গ্রুপ 2 মেটাল হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় হ্যালাইড যৌগ তৈরি করে। আর হ্যালাইড যৌগের প্রত্যেকটার ফর্মুলা হচ্ছে MX2। হ্যালাইড যৌগের প্রত্যেকটার ফর্মুলা হচ্ছে MX2, কারণ গ্রুপ 2 মেটালগুলো M2+ ক্যাটায়ন করে। M দিয়ে বলছি মানে M দিয়ে আমি সমস্ত কটা গ্রুপ 2 মৌলকে বোঝাচ্ছি। তারা সবাই M2+ ক্যাটায়ন করে, আর হ্যালোজেনগুলো X- অ্যানায়ন করে, এবং তারা যখন কম্বাইন করে MX2 তৈরি করবে, তাই তো? তারা কম্বাইন করলে MX2 তৈরি করবে। এবারে আমরা যদি ভাবি, মনে করো ফ্লুরাইড, আমি কয়েকটা উদাহরণ দিয়ে তাদের কিছু বৈচিত্র্য আলোচনা করছি। প্রথমে মনে করো ফ্লুরাইড সল্ট বললাম, তাহলে BeF2, MgF2, CaF2, SrF2 এবং BaF2, এই প্রত্যেকটা যদি বলা হয়, তাহলে দেখো এই যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনে BeF2 কম্বিনেশনটাই হচ্ছে সব থেকে প্রপার কম্বিনেশন, কারণ বেরিলিয়াম এবং ফ্লুরাইড এই দুজনের আকার তুলনামূলকভাবে কাছাকাছি। বেরিলিয়াম এবং ফ্লুরাইডের আকার, তাই তো? পাশে লিখি, তুলনামূলকভাবে কাছাকাছি। এবারে যখন ম্যাগনেসিয়াম ফ্লুরাইড দেখব, ম্যাগনেসিয়াম ফ্লুরাইডে ঘটনাটা এইরকম হবে। ক্যালসিয়াম ফ্লুরাইড যখন দেখব, ক্যালসিয়াম ফ্লুরাইডে ঘটনাটা এইরকম হবে। স্ট্রনশিয়ামে আরেক রকম, বেরিলিয়াম ফ্লুরাইডে আরেক রকম। অর্থাৎ এখানে ফ্লুরাইডের অংশটা তো সবকটা যৌগের ক্ষেত্রে কনস্ট্যান্ট বা সবকটা যৌগের ক্ষেত্রে ফিক্সড, শুধু ক্যাটায়নের আকারটা বাড়ছে। তো ক্যাটায়নের আকার বাড়ার সাথে সাথে এদের কম্বিনেশনটাও কীরকম হচ্ছে, কম্বিনেশনটা প্রপার থেকে ইমপ্রপার কম্বিনেশনের দিকে যাচ্ছে। ইমপ্রপার কম্বিনেশন বা বাংলায় বলতে পারি অসম সমন্বয়। এবং এরা প্রত্যেকেই আয়নীয় প্রকৃতির। কিন্তু অসম সমন্বয় হওয়ার কারণেই এদের কি হয়, ল্যাটিস এনার্জির একটা পার্থক্য দেখা যায়। আয়নীয় প্রকৃতির বলেই আমরা এখানে ল্যাটিস এনার্জির কথা বলবো প্রথমেই। তো ল্যাটিস এনার্জিটা কিভাবে পরিবর্তিত হবে তোমরা বুঝতেই পারছো। যেখানে আয়ন দুটোর প্রপার কম্বিনেশন, সেখানে আয়নগুলো পরস্পরের সঙ্গে ঘন সন্নিবিষ্টভাবে থাকবে, একটা সুসংবদ্ধ কেলাস গঠন করতে পারবে। আর সুসংবদ্ধ কেলাস গঠন করতে পারলেই তাদের ল্যাটিস এনার্জিটা প্রচণ্ড বেশি হবে। আর যেখানে সুসংবদ্ধ ল্যাটিস তৈরি করতে পারবে না, তার ক্ষেত্রে কি হবে, ল্যাটিস এনার্জিটা কম হবে। তাহলে আমি যদি প্রথম পয়েন্ট এদের ক্ষেত্রে আলোচনা করি যে ল্যাটিস এনার্জি কি হচ্ছে, ল্যাটিস এনার্জি এইদিকে কমছে। কেন কমছে? কারণ এই কম্বিনেশনটা অসম সমন্বয়ের দিকে যাচ্ছে। আয়নের অসম সমন্বয়। ওকে, এবারে যদি ল্যাটিস এনার্জির ব্যাপারটা আমি এখানে যেরকম বললাম, এখানে আমি বলতে পারি গলনাঙ্ক, বলতে পারি তো গলনাঙ্ক কি হবে? গলনাঙ্কটাও বেরিলিয়াম ফ্লুরাইড থেকে এই দিকে বৃদ্ধি পাবে। গলনাঙ্কটা বেরিলিয়াম ফ্লুরাইড থেকে
বৃদ্ধি না, হ্রাস পাবে। তার কারণ ল্যাটিস এনার্জি যখন কমে যাচ্ছে এদের আয়নিক ইন্টারঅ্যাকশনটা কমে যাচ্ছে, তাই না? এখানে যেমন আয়নগুলো প্রায় সম আকৃতি বিশিষ্ট, এদের মধ্যে যেরকম আয়নিক ইন্টারঅ্যাকশন বা আয়নীয় আকর্ষণ কাজ করছে, এই দিকে যত যাচ্ছি আয়নীয় আকর্ষণটা কমতে থাকছে। আয়নীয় আকর্ষণ কমলে সেই কেলাসগুলো কম সুস্থিত হচ্ছে, তাই তাদের গলনাঙ্কটাও কি হবে, ধীরে ধীরে হ্রাস পাবে। গলনাঙ্ক এদিক থেকে এদিকে হ্রাস পাবে। আচ্ছা, গলনাঙ্ক যদি হ্রাস পায় তোমরা তাহলে তাপীয় স্থায়িত্বর ব্যাপার কি হবে সেটাও বলতে পারবে। যার গলনাঙ্ক কম তার মানে কি, তার তাপীয় স্থায়িত্ব কম, কম তাপেই সে কি হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, রাইট? তো নেক্সট যেটা বলছি, এখান থেকে অনেক পয়েন্ট আলোচনা করা যায়, মুছে দিলাম, সরি, এটা হচ্ছে BF2। তাপীয় স্থায়িত্ব কমছে। আর নেক্সট হচ্ছে জলে দ্রাব্যতা। জলে দ্রাব্যতা, জলে দ্রাব্যতা এদিক থেকে এদিকে কমবে, কমছে। জলে দ্রাব্যতা বাঁ দিক থেকে ডান দিকে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে এইবারে ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বোঝার বিষয় আছে, এটা বলছি। জলে দ্রাব্যতার ব্যাপার বলতে গেলে সেইখানে আমাদের কি কি বিষয় নিয়ে আসতে হয়, কি কি বিষয় নিয়ে আসতে হয়? নাম্বার 1 হচ্ছে ল্যাটিস এনার্জি, নাম্বার 1 হচ্ছে ল্যাটিস এনার্জি, নাম্বার 2 হচ্ছে হাইড্রেশন এনার্জি, নাম্বার 2 হচ্ছে হাইড্রেশন এনার্জি। আর নাম্বার 3 এটা বলতেই পারো, এটা হচ্ছে কি, যে আয়নিক কম্বিনেশন, আয়নিক কম্বিনেশন। মূলত একটা আয়নীয় যৌগ জলে দ্রবীভূত কখন হবে, যদি তার হাইড্রেশন এনার্জিটা ল্যাটিস এনার্জির থেকে বড় হয়ে যায়। ল্যাটিস এনার্জি মানে কি? ল্যাটিস এনার্জি মানে হচ্ছে দুটো বিপরীত আধানগ্রস্ত আয়নকে পরস্পর ধরে রাখা। এই শক্তিটার মান যদি খুব বেশি হয়, আর হাইড্রেশন এনার্জি মানে কি, আয়ন দুটোকে পরস্পর থেকে পৃথক করে জলীয় মাধ্যমে ছড়িয়ে দেওয়া। জলীয় মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানে জলের অণু দ্বারা আয়নগুলো আবদ্ধ হয়ে যাওয়া, আয়নগুলো পরস্পর থেকে পৃথক হয়ে গেল এবং জলের অণু দ্বারা প্রত্যেকটা আয়ন আবদ্ধ হয়ে গেল। যেমন হাইড্রেশন যে ঘটনাটা পড়িয়েছিলাম তোমাদের, সেই বিষয়টা। এবারে এই যে আয়নগুলো পরস্পর আবদ্ধ হয়ে আছে নিজেদের মধ্যে, তার একটা শক্তি, এবং আয়নগুলো পৃথক হয়ে জলের অণু দ্বারা আবদ্ধ হয়ে থাকলো, তার শক্তি। যদি দেখা যায় আয়নগুলোর পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে থাকার শক্তির থেকে জলের সঙ্গে আয়নগুলো আবদ্ধ হয়ে থাকার শক্তির মানটা বেশি হচ্ছে, তখনই আমরা বলতে পারি যে সেই লবণগুলো জলে দ্রাব্য হয়ে যাবে, সেই লবণগুলো জলে দ্রাব্য হয়ে যাবে। এখন দেখো, এই যে বেরিলিয়াম ফ্লুরাইড যেই যৌগটার কথা বলছি, এর ক্ষেত্রে আয়ন হচ্ছে বেরিলিয়াম 2+ আর F-, দুটো F- অবশ্যই। এই আয়নগুলো পরস্পর যে আকর্ষণী প্রভাব দেখাচ্ছে, সেই আকর্ষণী প্রভাবটা তো প্রচণ্ডই বেশি, কারণ দুটোই ছোট আকৃতির আয়ন, দুজনেরই আধান ঘনত্ব বেশি, তাই দুজনের পরস্পরের মধ্যে তীব্র আকর্ষণী প্রভাব কাজ করছে, একদমই ঠিক। কিন্তু এই দুটো আয়ন যেই মুহূর্তে জলে যোগ করা হবে, বা এই যৌগটাকে যখন জলে যোগ করা হবে, তখন দেখা যাচ্ছে বেরিলিয়াম 2+ এবং F- আয়নগুলো যখন জল দ্বারা আবদ্ধ হচ্ছে পৃথকভাবে,
পৃথকভাবে যখন জল দ্বারা আবদ্ধ হচ্ছে সেই শক্তিটা দেখা যাচ্ছে তাদের ল্যাটিস এনার্জি থেকেও বেড়ে যাচ্ছে। মানে BeF2 ল্যাটিস এনার্জি is less than hydration energy of B2 plus and F minus। অর্থাৎ এই আয়ন দুটো জল দ্বারা পৃথক হয়ে যাওয়ার পরে যে পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে সেই শক্তিটা এই ল্যাটিস এনার্জির থেকেও বেশি। আর যখনই এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটা মানেই কি দ্রাব্যতা। জলে দ্রাব্যতা দেখায়। আর যদি কারোর ক্ষেত্রে হাইড্রেশন এনার্জিটা ল্যাটিস এনার্জির থেকে কম হয় তখন আর সে জলে দ্রবীভূত হবে না, যেটা আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, একটা উদাহরণ মনে করো, তোমাদের উদ্দেশ্যেই বলছি। কেউ একজন মানে এই যে বেরিলিয়াম আর ফ্লুরাইড, এরা দুজন তো, বেরিলিয়াম আর ফ্লুরাইড, F দুটো পরমাণু আছে সেটা বাদ দাও, এই যৌগটাতে পরমাণু হিসাবে কে আছে? বেরিলিয়াম আছে আর ফ্লুরাইড আছে, রাইট? এরা দুজন প্রচণ্ড মিশুকে টাইপের, মানে তারা বিভিন্ন লোকজনের সাথে মিশতে খুব ভালোবাসে। এরা দুজন পরস্পর খুব ভালো বন্ধু, দুজনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব আছে, ঠিক আছে, ভালো। তো তাদের মধ্যে সম্পর্কটাও স্ট্রং, ল্যাটিস এনার্জিটা বেশি। এবারে এদের দুজনের কিছু বন্ধু বান্ধব বা নতুন কিছু বন্ধু বান্ধব এদের সঙ্গে দেখা করতে এলো বা এদের সাথে কথা বলতে এলো। তারা কি জানে, হ্যাঁ আমাদের মধ্যে বন্ধুত্ব তো আছে, আমরা আরও পাশের জনের সঙ্গেও বন্ধুত্ব করি। দিয়ে তারা কি করলো, আলাদা হয়ে গিয়ে এদের সঙ্গে কথা বলতে এলো। তাহলে কি হলো, নিজেদের বন্ডিংটাও যেরকম স্ট্রং, তারা আবার পৃথক হয়ে গিয়ে তাদের কিছু নতুন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছে। কেন? কারণ তারা সেই নতুন লোকেদের সঙ্গেও খুব ভালো করে ভাব জমিয়ে নিতে পারে, তাই না? সেই কারণে পৃথক হয়ে গেল যখন, তার মানে কি আয়নগুলো সেপারেট হয়ে গিয়ে তারা জলে দ্রবীভূত হয়ে গেল। এবারে এই বেরিলিয়াম ফ্লুরাইড থেকে তুমি যত ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, ক্যালসিয়াম ফ্লুরাইড, স্ট্রনশিয়াম ফ্লুরাইড বা বেরিয়াম ফ্লুরাইডের দিকে যাচ্ছ, তত কি হচ্ছে, ওই যৌগগুলোর ফ্লুরাইড অংশটা তো কনস্ট্যান্ট আছে, এইখানেও যেরকম ফ্লুরাইড রয়েছে তার ক্ষেত্রেও ফ্লুরাইড অংশটা কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, বেরিয়াম 2+, এদের আকার বড় হওয়ার সাথে সাথে এরা কি করছে, এদের হাইড্রেশন ততটা বেশি হচ্ছে না। হাইড্রেশন ভালো হতে গেলে কি হতে হবে? হাইড্রেশন ভালো হতে গেলে চার্জ ডেনসিটি বেশি হতে হবে, আকারটা ছোট হতে হবে। আকার ছোট হলেই তো তবে চার্জ ডেনসিটিটা বেশি হয়। কিন্তু বেরিলিয়াম থেকে যত বেরিয়ামের দিকে যাচ্ছ তত তাদের আকার বড় হওয়ার সাথে সাথে আধান ঘনত্ব কম। এবার আধান ঘনত্ব কম হলে বেশি সংখ্যক জলের অণুকে আকর্ষণ করতে পারছে না, মানে বেশি মিশতে পারছে না কারোর সঙ্গে। সেই কারণে তাদের ল্যাটিস এনার্জির থেকে হাইড্রেশন এনার্জির ভ্যালুটা কম থাকে। অর্থাৎ ল্যাটিস এনার্জির ভ্যালুটা ওই সমস্ত যৌগের ক্ষেত্রে বেশি হওয়ার কারণে দ্রাব্যতা ধীরে ধীরে কম হয় বেরিয়াম ফ্লুরাইড পর্যন্ত। কি বললাম আমি? তোমরা হাইড্রেশন পড়েছো, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, বেরিয়াম 2+, এই আয়নগুলোর আকার বাড়ছে, তাই হাইড্রেশন কম হতে থাকে। আর হাইড্রেশন যদি কম হয় তাহলে এই সমস্ত লবণগুলোর যে ফ্লুরাইড আছে তাদের কি হবে না, তাদের ল্যাটিস এনার্জির থেকে হাইড্রেশন এনার্জিটা বেশি হতে পারবে না, উল্টো ঘটনাটাই হয়ে থাকবে। অর্থাৎ এই লবণগুলোর ক্ষেত্রে
মানে তুমি এদিক থেকে এদিকে কি হতে থাকে, ল্যাটিস এনার্জি হাইড্রেশন এনার্জির থেকে বেশি থাকে, তাই জলের দ্রাব্যতা কমে যায়। ওকে, ব্যাস এই হলো ব্যাপার। নেক্সট চলো আরো ক্লোরাইডের কিছু আলোচনা করি, আরো মানে হ্যালাইড যৌগের কিছু আলোচনা করি। এখানে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, তুমি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ভাবে জানতে চাইলে তাহলে এখানে আরো অনেক কিছুই জানতে পারো। আচ্ছা, নেক্সট হ্যালাইড যৌগের মধ্যে ইম্পর্টেন্ট যদি বিষয় বলো তাহলে সেটা হচ্ছে ক্লোরাইড সমূহ, যেমন BeCl2, MgCl2, CaCl2, SrCl2 আর BaCl2। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে দেখা গেছে এই বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগটা সমযোজী প্রকৃতির। এখানে আবার একটু অন্যরকম ধর্ম দেখা যাচ্ছে, সমযোজী প্রকৃতির। এটা সমযোজী প্রকৃতির। কেন সমযোজী? তার কারণ বেরিলিয়াম ছোট আকৃতির আয়ন এবং ক্লোরাইড একটু বড় আকৃতির আয়ন, তাই এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে পোলারাইজেশন ঘটবে। পোলারাইজেশন তোমাদেরকে আমি পড়িয়েছি, পোলারাইজেশন ঘটে এই বেরিলিয়াম 2+ আর এই Cl- যেটা সেইখানে এরকম ডেল মাইনাস ডেল প্লাস একটা ঘটনা হবে পোলারাইজেশন ঘটার ফলে। কারণ বড় আকৃতির আয়নকে তো পোলারাইজ করে, ফ্যাজান্স রুল, এটাও বলেছিলাম তোমাদের। ফ্যাজান্স রুলে কি বলা হয়, ছোট আকৃতির কোনো আয়ন বড় আকৃতির আয়নকে ধ্রুবায়িত করে সেই সুষম আকৃতি বিশিষ্ট আয়নটাকে একটা বিষম আকৃতি বিশিষ্ট আয়নে পরিণত করে, যার একদিকে ইলেকট্রন বেশি কেন্দ্রীভূত হয় আর এবং তার বিপরীতে নিউক্লিয়াস একটু বেশি কেন্দ্রীভূত হয়। তো এখানে যদি যে পোলারাইজ করছে বা ধ্রুবায়িত করছে সে যদি ক্যাটায়ন হয়, তাহলে ধ্রুবায়িত আয়নটার ইলেকট্রনগুলো তার দিকে সরে আসবে এবং নিউক্লিয়াসটা তার বিপরীত দিকে চলে যাবে। তো এই ধরনের চরিত্র কোন ধরনের যৌগের ক্ষেত্রে দেখা যায়? সমযোজী যৌগের ক্ষেত্রে। তাই বেরিলিয়াম ক্লোরাইডটা সমযোজী প্রকৃতির এবং এর গলনাঙ্কটাও অনেকটাই কম। ঠিক আছে, এবার এই ক্লোরাইড যৌগগুলো মোটামুটি জলে দ্রাব্য। এটা সমযোজী হলে কি হবে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এরা সবাই আয়নীয়। প্রকৃতির। তাই জন্য যত নিচের দিকে যাচ্ছ, নিচের দিকে গেলে কি হবে, এদের গলনাঙ্কটা ধীরে ধীরে বাড়তে থাকে। খুব বেশি গলনাঙ্ক হয় সেটা বলছি না, তবে বেরিলিয়াম ক্লোরাইড অপেক্ষা বাকিগুলোর গলনাঙ্কটা মোটামুটি বেশি মানের থাকে। তো আমি এখানে বেরিলিয়াম ক্লোরাইডটাকে একটু হাইলাইট করতে চাইবো, তার কারণ বেরিলিয়াম ক্লোরাইডের গঠন বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম হয়ে থাকে, সেইটা একটু দেখা যায়। দেখো, এই যে সমযোজী প্রকৃতির বললাম, সমযোজী প্রকৃতির হওয়ার কারণে গলনাঙ্ক কম, তাহলে এর তাপীয় স্থায়িত্বটাও কম হবে। গলনাঙ্ক কম, তাপীয় স্থায়িত্ব কম, তাই তো? তো সেই কারণে এইটাকে কম তাপের প্রভাবে বিয়োজিত করে ফেলা যায়। তো তাপের প্রভাবে এর কি কি পরিবর্তন ঘটে বা কিরকম ভাবে এরা এক্সিস্ট করে সেইটা আমরা একটু দেখি। তাপ
প্রয়োগ করে যদি একে বাষ্পে পরিণত করা হয়, বাষ্পীয় দশায় বেরিলিয়াম ক্লোরাইডটা বাষ্পীয় দশায় বেরিলিয়াম ক্লোরাইড এইভাবে থাকে, BeCl2 অর্থাৎ ডাইমার হিসাবে থাকে। ডাইমার মানে দ্বি অণু, অর্থাৎ দুটো অণু পরস্পরের সঙ্গে সংযোজিত অবস্থায় থাকে বাষ্পীয় দশায়। এবারে এই রকম থাকার পেছনে কারণটা কি? এখানে দেখো বেরিলিয়ামকে অন্য বেরিলিয়াম ক্লোরাইডের অন্য BeCl2 এককের ক্লোরিন তার ইলেকট্রন জোড় দান করছে। ক্লোরিনের নিজস্ব 3টে ইলেকট্রন জোড় আছে, কারণ ক্লোরিনের তো যোজ্যতা ইলেকট্রন 7টা, তো 3টে ইলেকট্রন জোড় আছে, তো এই 3টে জোড়ের মধ্যে একটা জোড় এরকম দান করছে। আবার ঠিক একইভাবে তার পাশের যে BeCl2 অণুটা আছে তাকেও এইভাবে ইলেকট্রন জোড় দান করছে। কারণ কি? বেরিলিয়ামের আমি যেটা বললাম যে আকার ছোট, আধান ঘনত্বটা বেশি, সেই আধান ঘনত্বের কারণেই ইলেকট্রন গ্রহণ করার একটা তীব্র প্রবণতা রয়েছে। যেরকমভাবে ওই বেরিলিয়াম হাইড্রাইডে হাইড্রোজেন সেতু বন্ধন গঠন করেছিল, এখানেও ঠিক তাই। দেখো বেরিলিয়ামের যদি আমরা কনফিগারেশনটাকে দেখি, তাহলে বেরিলিয়ামের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2 2p0 2p0। তো তার এই শক্তি স্তরে p অরবিটালটা ফাঁকা রয়েছে, তো বেরিলিয়াম খুব স্বাভাবিকভাবেই কি চাইবে? আকৃতি ছোট, তার আধান বেশি বা নিউক্লিয়র আধান এতে বেশি কাজ করছে, তার ফলে ও কি চাইবে? ওর এই 2p অরবিটালে ইলেকট্রন গ্রহণ করে নিতে, যেহেতু এটা ফাঁকা পড়ে আছে। সেই কারণেই তারা এরকম ডাইমার গঠন করে। বাষ্পীয় দশাতেও এরকম অবস্থায় থাকে। তাহলে কঠিন অবস্থায় কীরকম থাকবে? সেখানে তো আরও বেশি BeCl2 অণু একত্রিত হয়ে থাকার কথা তো ভাবতেই পারা যায়। তাহলে সেটাই দেখি যে কঠিন অবস্থায় কীরকম আছে। কঠিন দশায় BeCl2 হোল n মানে nটা একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, ঠিক হাইড্রোজেন ব্রিজ বন্ডিং যেরকম সেই রকম এখানে ক্লোরিন ব্রিজ বন্ডিং হবে। এদিকেও আছে, এদিকেও আছে, মানে এইভাবে যাচ্ছে। তাহলে দেখো এই যে এরকম ভাবে এটা ব্রিজ বন্ড ক্লোরিন ব্রিজ বন্ড, ঠিক আছে। আর যেরকম ঘটনা আমি বেরিলিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে বলেছিলাম, ঠিক একই রকমভাবেই এখানে সেই ইলেকট্রন চাহিদা পূরণের জন্য বেরিলিয়াম সেন্টারে ক্লোরিন ইলেকট্রন জোড় দান করছে। তবে এই ক্লোরিন কোনটার? তার পাশের বেরিলিয়াম ক্লোরাইড অণুর। এইভাবে যেমন ধরো এই দুটো অণু আছে, এই অণুটার ক্লোরিন যেমন এই বেরিলিয়ামকে ইলেকট্রন জোড় দান করছে ক্লোরিন সেন্টারের মাধ্যমে, তেমনি এই বেরিলিয়ামের ক্লোরিনটাও এই বেরিলিয়াম সেন্টারকে ইলেকট্রন জোড় দান করছে। সেইভাবে অনেকগুলো বেরিলিয়াম ক্লোরাইড পরমাণু পরস্পরের সঙ্গে সংযোজিত হয়ে থাকছে। আর এই ঘটনাটা ঘটার পেছনে কারণ হলো যেহেতু বেরিলিয়াম ক্লোরাইডটা সমযোজী প্রকৃতির। আর এইখানে যে ব্রিজ বন্ডটা হচ্ছে সেটা দেখো, সেটা কিন্তু 3C4E বন্ড। এটা 3C4E বন্ড। কেন কি? এখানে সেন্টার তো 3টে রয়েছে,
ইলেকট্রন কটা, একটা দুটো, আর এখানে যে জোড় ইলেকট্রনটা দিচ্ছে কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে সেটা তো এক জোড় ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 4টে, সেই কারণে এটাকে আমরা 3C4 বন্ড বলে থাকি। ওকে, সো এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনাটা আমি রাখলাম। আর কিছু রাসায়নিক চরিত্রের ব্যাপারে আরও কিছু আলোচনা বাকি থাকলো, সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ এই ভিডিওটা তোমরা ভালো করে বিষয়গুলো দেখো। কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেব, সেই প্রশ্নগুলো তোমরা ট্রাই করবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো কি না বা বিষয়টা বুঝতে পেরেছো কি না সেটা তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে। আর কি কি বিষয়ের উপর তোমরা ভিডিও চাইছো সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানাবে কমেন্ট সেকশানে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। গুড বাই।